রামু ও রতন দুই ভাই। রামু বেশ সহজ সরল, কিন্তু রতন তার উল্টো। সে স্বার্থপর আর বদমেজাজি স্বভাবের। বাবার চিংড়ির আড়তটা দুভাই দেখাশোনা করে। দুভাই মিলেমিশে এখনো একই সংসারে আছে। সেবার রামুর স্ত্রী যক্ষা হয়ে বিছানা ধরল। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো কাজ হচ্ছিল না। ইস, কাশিটা তো কমছে না। হে উপরওয়ালা, রক্ষে করো, এ কষ্ট যে আর দেখতে পারছি না। মা, আপনি সীতা আর শিবুর সামনে এইভাবে কান্নাকাটি করবেন না। ওদের ছোট্ট মনটা যে একেবারে ক্ষত হয়ে যাবে। মা, মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তোমাকে ছাড়া যে আমাদের একটু ভাল লাগে না মা। যাবো রে মা, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তোরা যা, বাইরে গিয়ে খেলা কর রে মা। তোর শাশিকে যেন আবার জ্বালাস নে। আচ্ছা মা, শিবু চল আমরা বাইরে গিয়ে খেলি। ওঠো বৌমা, কষ্ট করে এই গরম পানিটুকু মুখে দাও, দেখবে একটু আরাম পাবে। বাইরে সীতা ও শিবু খেলছিল। তার চাচি রমেলা পাশেই পানির কাজ করছিল। পানির পাত্রটা শিবুর পা লেগে পড়ে যেতেই রমেলা রেগে চিৎকার করে উঠল। হতসারি দল, এত বড় দামড়ি ছেলে মেয়ে, এদের কোনো সাধারণ জ্ঞান নেই। সারাদিন খালি পই পই করে ঘোরা। এত কষ্টের জল সবটুকু ফেলে দিল। দেবরে কানে একটা সর। বুঝলি রতন, এবার ভেবেছি উত্তর মাঠের বাবার ওই বড় জমিটা জমিদারের কাছ থেকে ছাড়িয়ে নেব, বাবার শেষ সম্বল ওটা। হ্যাঁ দাদা, আমিও তোমাকে বলবো বলবো ভাবছিলাম। ভাগ্যিস বাবার ব্যবসাটা ছিল বলে, না হলে আমাদের দুই ভাইয়ের যে কি হতো। হ্যাঁ, বেশ লাভজনক ব্যবসা। ভেবেছি এবছর আমাদের নিজেদের ঘেরে লোক খাটিয়ে নিজেরাই চিংড়ি চাষ করব। তোর বৌদি একটু সুস্থ হোক, ওকে নিয়ে মাথায় যে বড্ড চিন্তা। তোমাকে এত চিন্তা করতে হবে না দাদা, আমরা সবাই আছি তো। সেদিন কাজ শেষে রামু বাড়ি ফিরছিল। হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায়। রামুর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। রামুর মৃত্যুর আজ 1 মাস। ব্যবসা ও সংসারের সকল দায়িত্ব এসে পড়ে রতনের কাঁধে। এই থেকে রমার চিকিৎসা ভালোভাবে না করায় সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ল। কাঁদিস না, কাঁদিস না তোরা। কাঁদছিস কেন বলতো? আমি তো সুস্থ হয়ে গেছি। দিদি রে, মা কি সত্যি সুস্থ হয়ে গেছে? জানি না ভাই। সীতা মা আমার, আমি যদি না থাকি, আমার অনুপস্থিতি তোরা যেন এই বাড়ির কাউকে বিরক্ত করবি না। লক্ষ্মী ছেলে মেয়ে হয়ে থাকবি, কেমন? থাকবো মা, থাকবো। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমরা আর দুষ্টুমি করব না মা। বাবা, বাবা। কি হয়েছে মা, এমন হাঁপাচ্ছ কেন? বাবা রে, বৌমার অবস্থা খুব খারাপ, নিঃশ্বাস অব্দি নিতে পারছে না। একটা ভালো ডাক্তার নিয়ে আয় না বাবা। এমনিতেও তো সে বাঁচবে না, শুধু শুধু তার পেছনে কারি কারি টাকা নষ্ট করার কোনো মানে হয় না মা। কি বলছোটা কি ছোট বৌমা? বাঁচবে না বলে কি তাকে অবহেলায় মেরে ফেলতে হবে? শোনো মা, এমনিতেও দাদা মারা যাবার পরে তাদের 3 জনের ভার এসে পড়েছে আমার ওপরে। এছাড়া বৌদিকে যে ডাক্তার দেখাচ্ছি না এমন তো না, ওষুধ তো রোজই আনি। ব্যবসায় এখন হাতে টানাটানি যাচ্ছে, এখন বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না। বুড়ি মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে গেল। ঠং দেখলে আর বাঁচি নে বাপু, বড় বউয়ের পরে দরদ একেবারে উতলে পড়ে। অবহেলায় অনাদরে চিকিৎসা না পেয়ে কিছুদিনের ভেতর রমারও মৃত্যু হলো। ছেলে মেয়ে দুটো বাবা মা ছাড়া একদম একা হয়ে পড়ল। রমেলা তাদের 2 ভাই বোনকে চোখের কাটা ভাবত। সীতা, এই সীতা, শুনছিস? ওরে হতচ্ছাড়ি, কোথায় গেলি? এই তো চাচি, বলো। এক ডাকে ঘর থেকে আসতে পারিস না নাকি? বাইরের সব কাজ করা শেষ নাকি বাকি আছে? হ্যাঁ চাচি, সব কাজ করা তো শেষ।
ভাইয়ের খুব খেতে পেয়েছে চাচি, যদি একটু খাবার দিতে। ভাইয়ের প্রতি দরদ একেবারে উতলে পড়ছে না? রান্নাঘরে চিংড়ি মাছ রাখা আছে, সেগুলো আগে কেটে ধুয়ে রাখ, তারপর খাওয়া। এ তুমি কেমন মানুষ বৌমা? এরা তো ছোট বাচ্চা, মেয়েটাকে দিয়ে সকাল ধরে কাজ করিয়ে খেতে দিচ্ছ না, এখন বলছো আরো কাজ করতে? ছি 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 ছি। এত বেশি দরদ লাগলে আপনি কাজ করুন না, এই বাড়িতে থাকতে হলে কাজ করেই খেতে হবে। ভুলে যেও না বৌমা, এই বাড়িটা কিন্তু ওদেরও। ওদের এই বাড়িতে কোনো ভাগ নেই, সব টাকা ওর মার পেছনেই খরচ হয়ে গেছে। ওদের যে ফ্রিতে খেতে দিচ্ছি সেই ওদের সাত কপালের ভাগ্য। হতসারি অপয়া দুটো মা বাবাকে খেয়েছে, এবার আমাকে খাওয়ার জন্য লেগেছে। দরজার আড়ালে উকি দিয়ে সব কথা শুনছিল শিবু। সীতা আর কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে মাছ কাটতে বসলো। শিবু গুটি গুটি পায়ে সীতার পাশে গিয়ে বসলো। দিদি, তোর কি মন খারাপ? না রে ভাই, আমার মন খারাপ হবে কেন? আমার ভাত চাই না দিদি, সকালে তো পেট ভরে পানি খেয়েছিলাম, তাই খিদে চলে গেছে দিদি। জানি রে ভাই, আমি সব জানি। তুই যা রাজুদের সাথে খেলকি, চাচি খেতে দিলে তোকে ডাকবো ভাই। আচ্ছা দিদি। রমেলা আজ চুলায় কলা পাতায় চিংড়ি পাতুরি বসিয়েছে, সারা বাড়ি ঘ্রাণে মম করছে। শিবু খেলা থেকে ফিরে এমন সুন্দর ঘ্রাণ শুকে তার বোনকে গিয়ে বলল, দিদি। হ্যাঁ ভাই, এসেছিস? কোথায় ছিলি সারাদিন? রাজুদের সাথে মাঠে গিয়েছিলাম দিদি। রাজু ওদের গাছের পাকা পেয়ারা খেতে দিয়েছিল, আমার পেট ভরে গেছে তাতে। ওমা, তাই নাকি? খুব ভালো হয়েছে ভাই। এই দিদি, বাড়িতে কি রান্না হচ্ছে রে? এত ঘ্রাণ বের হচ্ছে। চাচি চিংড়ি পাতুরি করেছে ভাই। এই দিদি, আমাকে একটা এনে দিবি? আমিও খাবো। চাচির কাছে চাইলে তো দেবে না রে। চিংড়ি পাতুরি খেতে খুব ইচ্ছে করছে? হ্যাঁ দিদি, খুব। আচ্ছা, আমি কাজ শেষ করে তোর জন্য একটা চিংড়ি পাতুরি আনবো। আমার সোনা দিদি। রমেলার থেকে চুরি করে চুপি চুপি একটা পাতুরি নিয়ে সীতা শিবুর ঘরে গেল। নে ভাই, তাড়াতাড়ি খা, না হলে চাচি এসে দেখলে খুব রাগ করবে। হ্যাঁ দিদি, খাচ্ছি। আহ, কি ঘ্রাণ! না জানি খেতে কত মজা হবে। মা তো আমাদের কখনো এমন রান্না করে খাওয়ায়নি দিদি। মা তো সবসময় অসুস্থ থাকতো, আমাদের এসব খাওয়াবে কি করে? নেই তো এখন, তাড়াতাড়ি খেয়ে ফেল। সীতা, এই সীতা, খাবার বেড়ে আন, তোর চাচা এসেছে। ভাই, চাচি আসছে, তাড়াতাড়ি লুকিয়ে রাখ। শিবু পেছনে হাতটা রেখে বাকিটা লুকিয়ে ফেলল। রমেলা দরজায় দাঁড়াতেই দু ভাই বোন ড্যাব ড্যাব করে রমেলার দিকে তাকিয়ে রইল। কি রে, তোরা কি কিছু লুকাচ্ছিস? না চাচি, কি লুকাবো? কই দেখি দেখি। শিবু, তোর হাতে কি? কিচ্ছু না চাচি। দেখা বলছি, না হলে তোদের দুজনকে আজ চলা পিঠা করব। দেখা। পাতুরি। মা গো মা, ছেলে মেয়ে দুটো কি জোর হয়েছে, আমার রান্না করা পাতুরি ঘরে বসে চুরি করে খাচ্ছে। আজ তোদের একদিন কি আমার একদিন। রমেলা তাদের দু ভাই বোনকে আষ্টে পৃষ্ঠে মারতে লাগলো। তারা দু ভাই বোন চিৎকার করে কাঁদতে লাগলো। মেরে ফেলবো, আজ তোদের মেরে ফেলবো। ছাড়ো চাচি, খুব লাগছে। কি হয়েছে? এমন ভাবে ওদের মারছো কেন? চোর পুষেছি, ঘরে চোর পুষেছি, মারবো না তো কি করব? গিন্নি, কি হয়েছে সেটা বলো না। রান্নাঘর থেকে চিংড়ি পাতুরি চুরি করে এনে
এরা দু ভাই বোন খাচ্ছে। না চাচা, বিশ্বাস করো, শিবু বায়না ধরেছিল চিংড়ি পাতুরি খাবে, তাই ওকে একটা এনে দিয়েছি। চাচিকে বললে তো দিত না, এই জন্যে। কি বললি? আমি দিতাম না? এত গিলেও সেই মিথ্যে কথা মুখে মুখে। তোদের খাইয়েও কোনো নাম নেই মা। এদেরকে আমি আর দেখতে পারবো না। এদের জ্বালায় অতিষ্ঠ আমি। তুমি এদেরকে ওর নানা বাড়িতে রেখে এসো। যাও যাও। যেখানে আমরা নিজেরাই ওদের দেখতে পাচ্ছি না, সেখানে মামা মামি কি ওদের দেখবে? আজ থেকে ওরা আমার সাথেই থাকবে। আমরা আমাদের পুরনো বাড়ি চলে যাব। সেটা তোমার ইচ্ছে। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তোমাকে তো আর ফেলতে পারবো না। তবে এই আপদ দুটোকে আমি আর দেখতে পারবো না বলে দিলাম। ওদের বাবার সম্পত্তি ওদের বুঝিয়ে দে, তাই দিয়ে আমাদের তিনজনের সংসার ভালোভাবেই চলে যাবে। সব তোর মায়ের সুস্থ করতে খরচা হয়ে গেছে। পুরনো বাড়ির সাথে যে পুকুরটা আছে সেটাই বরং ওদের দিয়ে দিলাম। যাও। ওই পুকুর দিয়ে ওরা কি করবে? ঠাকুমা, ঠাকুমা চলো, কিচ্ছু চাই না আমাদের। এসো, এসো তুমি। তুই যেটা করলি ভালো করলি না। উপরওয়ালা এর বিচার একদিন ঠিক করবে। বুড়ি তার দুই নাতিনকে নিয়ে তাদের পুরনো বাড়িতে উঠল। বাড়িটা ছিল ভাঙাচোরা। তোরা কি এই ভাঙাচোরা বাড়িতে থাকতে পারবি? হ্যাঁ ঠাকুমা, খুব পারবো। বাড়িটা আমরা খুব সুন্দর করে গুছিয়ে নেব। কিন্তু ঘরে যে খাবার কিচ্ছু নেই, তোরা খাবি কি? কি খেতে দেব তোদের? আমি নরেন কাকার কাছ থেকে বাকিতে কিছু চাল ডাল আনি, পরে না হয় শোধ করে দেব। কিন্তু পরে তুই কিভাবে শোধ দিবি দিদি? এইভাবে বসে থাকলে তো আর চলবে না রে ভাই। যে কোনো একটা কাজের ব্যবস্থা তো করতেই হবে। তোর হাতে হাতে আমিও সাহায্য করবো রে দিদি। চল নরেন কাকার দোকানে, তোর সাথে আমিও যাব। চল। কি কপাল করে যে ছেলে মেয়ে দুটো পৃথিবীতে এসেছিল কে জানে। যে বয়সে খেলা করে বেড়াবে, সেই বয়সে বাবা মা হারিয়ে সংসারের হাল ধরতে হচ্ছে। তারা দু ভাই বোন নরেনের দোকানে এসে বলল, চাচা, ও চাচা, আমাদের কিছু চাল ডাল দাও না। চাল ডাল নিবি? টাকা এনেছিস কি? না চাচা, কাল কাজ করে তোমার টাকা পরশু দিয়ে যাব। আমাকে কিছু চাল ডাল দাও না। না 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 না, বাকিতে আমি জিনিস বিক্রি করি না। যা, এখান থেকে চলে যা। কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। টাকা আনেনি, মাগনা জিনিস নিতে এসেছে। যা 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 বলছে এখান থেকে। যা যা যা। চল ভাই। দিদি, নরেন চাচা তো আমাদের চাল ডাল দিল না। তাহলে আমরা আজ কি খেয়ে থাকবো রে দিদি, বল না। এখন তো প্রায় সন্ধ্যা, একটু পরে বাজারে সব দোকান বন্ধ হয়ে যাবে। ওখানে দোকানিরা পচা সবজি, মরিচ, পেঁয়াজ ফেলে দেয়। চল ভাই, আজ আমরা সেগুলোই কুড়িয়ে আনি। কিন্তু পচা সবজি কি রান্না করা যাবে দিদি? নাই মামার থেকে কানা মামা অনেক ভালো রে ভাই। পচাটা ফেলে যেখানে ভালো পাবো সেখান থেকেই বেছে রান্না করব। চল ভাই, বাড়ি চল, এখান থেকে বেছে রান্না করে খাবো। দিদি দেখ, আমার হাতে পচা তরকারি লেগে গেছে। হাত ধোবো কোথা থেকে দিদি? ওই দেখ, মাছের দোকানের সামনে বালতির ভেতর পানি আছে, ওখান থেকে হাত ধুই আয়। আচ্ছা দিদি, তুই এখানে দাঁড়া। শিবু বালতির ভেতর হাত দিতেই দেখল পানির ভেতর কিছু একটা নড়াচড়া করছে। সে ভালো করে তাকিয়ে দেখল তার ভেতরে একটা বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছ? এটা বরং বাড়ি নিয়ে যাই, তরকারির সাথে দিয়ে ঠাকুমাকে বলবো রান্না করে দিতে। এ কি রে, এত দেরি করলি কেন?
দেখ দিদি, একটা চিংড়ি মাছ পেয়েছি। ঠাকুমাকে এটা রান্না করে দিতে বলবি? আচ্ছা ঠিক আছে, এবার পা চালিয়ে হাট দেখি। এগুলো কি তোরা খেতে পারবি দিদি ভাই? এসবই তো পচা। সব পচা না ঠাকুমা, কিছু কিছু অংশ ভালো আছে। ঠাকুমা দেখো, এই চিংড়ি মাছটি জ্যান্ত আছে। এটা আমাকে রান্না করে দেবে কিন্তু। এইটুকু চিংড়ি কি খাবি ভাই? তুই বরং ওটা পুকুরে ছেড়ে দিয়ে আয়, ওটা যদি বেঁচে থাকে বড় হলে খাস। নরেন চাচা বাকি দিল না ঠাকুমা, আজ এই বেগুন ঘন্টই করো, কাল থেকে দেখবো কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। কি কাজ করবি তুই? তুই এইটুকু মেয়ে, তোকে কেউ কাজ দেবে? পাশের বাড়ির কমলা চাচি বলছিল, আমি যদি তাদের কাজ করে দিই তবে রোজ আমাকে 1 প্লেট করে খাবার দেবে, আর মাস শেষে 100 টাকা দেবে। খাবার আমরা 3 জন ভাগ করে খাবো, আর রোজ এমন বাজার করিয়ে যা পাবো তাই দিয়ে আমাদের দিব্যি চলে যাবে ঠাকুমা। পরদিন থেকে সীতা কমলাদের বাড়ি কাজ করতে গেল। কমলা বেশ খিটখিটে মেজাজের ছিল। গেরস্থিরা কাজের মানুষ পেলে সারাদিন কাজ করালেও তাদের কাজ শেষ হয় না। কমলাও তার বিপরীত ছিল না। কই রে, এইদিকে আয়। হ্যাঁ চাচি বলো। নে তোর খাবারটা নে, চিংড়ি পাতুরিটা নেই, এই ঝোলটুকু দিয়ে খেয়ে নিস। ঠিক আছে চাচি। তাড়াতাড়ি আসিস কাল, আমার বাবার বাড়ি থেকে লোকজন আসবে, তাদের রান্না বান্না সহ অনেক কাজ করতে হবে। হাতে হাতে সাহায্য করিস আমায়। আচ্ছা ঠিক আছে চাচি। সীতা খাবার নিয়ে বাড়ি ফিরল। শিবু পথে বসেছিল, কখন সীতা আসবে আর কখন সে খাবার খাবে। এসেছিস দিদি? বড্ড খিদে পেয়েছিল। দে দে, তাড়াতাড়ি খাই। সেই সকাল থেকে কটা খাবার খেয়েছি, দে। এ কি, শুধু মাছের ঝোল? তুই যে বলেছিলি কমলা চাচি আর চিংড়ি পাতুরি করবে, আসার সময় নিয়ে আসবি। আসলে ভাই, ওরা আজ মাছের ঝোল করেছে, চিংড়ি পাতুরি অন্য দিন করবে, সেদিন এনে দেব কেমন? কদিন পরেই তো আমি কাজের টাকা পাবো, তাই দিয়ে মাছ কিনে ঠাকুমাকে বলবো তোকে চিংড়ি পাতুরি রান্না করে দিতে। হে উপরওয়ালা, মেয়েটাকে দিয়ে আর কত কষ্ট করাবে, এবার আমাদের একটু সহায় হও। বেশ কিছুদিন পর একদিন হঠাৎ রাতে আকাশে প্রবল মেঘে ছেয়ে গেল। বিদ্যুৎ চমকে কলকরিয়ে সারা রাত বৃষ্টি হলো। পরদিন সকালে আকাশ পরিষ্কার হয়ে সূর্যের সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়ল। সীতা পুকুর পাড়ে কাপড়গুলো ধুতে গিয়ে দেখল পানিতে বড় বড় চিংড়ি সাঁতরে বেড়াচ্ছে। মা গো মা, এত চিংড়ি এলো কোথা থেকে? এ তো পুকুর ভরা চিংড়ি। শিবু, ঠাকুমা, এদিকে এসো, দেখে যাও। কি হয়েছে দিদি? ঠাকুমাকে নিয়ে আয় শিবু, আমাদের কপাল খুলে গেছে। উপরওয়ালা আমার ডাক শুনেছে রে দিদি ভাই, যা কিছু মাছ হাটে বিক্রি করে আয়, আর যাবার সময় কটা চিংড়ি রেখে যাস। আজ তোদের কলা পাতায় চিংড়ি পাতুরি করে খাওয়াবো। খেতে খুব মজা হবে, তাই না ঠাকুমা? আমি রোজ চিংড়ি পাতুরি খাবো। পুকুর ভরা চিংড়ি আমাদের, আর কোনো অভাব থাকবে না ঠাকুমা। হ্যাঁ রে ভাই, এবার চিংড়ি চাষ শুরু করব, দেখি কি হয়। আমাকে যে করেই হোক পারতেই হবে। সীতা পুকুরে চিংড়ি চাষ শুরু করলো। তাকে শিবু ও ঠাকুমাও অনেক সাহায্য করত। সীতা ও শিবু রোজ পুকুর থেকে চিংড়ি মেরে তা হাটে বিক্রি করত। অনেক পরিশ্রমের পর তাদের সংসারের অভাব দূর হলো। আহ, কি সুঘ্রাণ! নিশ্চয়ই ঠাকুমা চিংড়ি পাতুরি করেছে। যাই দেখি তো, দেখি।
এসেছিস দাদু ভাই, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আয় বস, তোর পছন্দের চিংড়ি মাছের পাতুরি রান্না করেছি। এই চিংড়ি মাছের পাতুরির জন্যই একদিন বাড়ি ছাড়তে হয়েছিল। উপরওয়ালা যেটা করে সেটা ভালোর জন্যই করে। বাড়ি না ছাড়লে সারা জীবন তো চাচির অত্যাচার সহ্য করতে হতো। আজ বাড়ি ছেড়েছি বলেই কষ্ট করে নিজেরা সাফল্যের দুয়ারে পৌঁছতে পেরেছি। রমেলা ছুটতে ছুটতে হুমড়ি খেয়ে বুড়ির ঘরের চৌকাঠে এসে পড়ল। মা, মা গো, আজ যে আমি মহা বিপদে। কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? মা, আপনার ছেলেকে জমিদার বেঁধে রেখেছে। তার চিংড়ি মাছের ব্যবসায় লস করে জমিদারের থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল। জমিদার ভিটে মাটি সব কেড়ে নিয়েছে। বলেছে এখনো 50,000 টাকা না দিলে আপনার ছেলেকে ছাড়বে না। অন্ধকার কারাগারে তাকে সারা জীবন রাখবে। আমার তো কিচ্ছু করার নেই বৌমা। পাপের শাস্তি পাপিষ্টই তো পাবে, এ তো জানা কথা। এরা এ পর্যন্ত অনেক কষ্ট করে এখানে এসে পৌঁছেছে। তোমাদের জন্য এদের তো আমি পথে বসাতে পারি না। সীতা, সীতা, তোদের এই জমিটা বিক্রি করে তোর চাচাকে দে মা। এটা কখনো সম্ভব না। তুমি ফিরে যাও, তোমার বাবার বাড়ির সম্পদ বিক্রি করে এনে স্বামীকে ছাড়াও। যারা তোমার সুসময় ছিল তারা নিশ্চয়ই তোমার দুঃসময়েও থাকবে। ক্ষমা করবেন আমাদের। মা বাবা মারা গেছেন কদিন আগে। ভাই ভাবি এখন আর আগের মতো খোঁজ খবর নেয় না। তারা আমাকে কিছুতেই সাহায্য করবে না মা। আমার কোনো সন্তান নেই। আমিও বাড়ি থেকে যেদিন বেরিয়েছি সেদিন ভেবেছি আজ থেকে আমার ছোট ছেলেও আমার কাছে মৃত। তুমি তুমি এবার আসতে পারো। কমলা হতাশ হয়ে সেখান থেকে ফিরে গেল। বুড়ি তার 2 নাতিনকে বুকের মাঝে টেনে নিল। এই দু চোখে তোদের অনেক কষ্ট করা দেখেছি রে দিদি ভাই। এইটুকু বাচ্চা তোরা কত কষ্ট করে এই পর্যন্ত এসে পৌঁছেছিস। যে তোদের আপনজনেরা দুঃখে পাশে থাকে না, সুখের সময় যদি তারা দুঃখ নিয়ে হাজির হয় তবে তাদের এভাবেই ছুঁড়ে ফেলতে হয়। কিরে রহিম, আজ 2 দিন হয়ে গেল তুই মাঠে কাজ করতে যাচ্ছিস না। বর্ষাকাল তো চলে এলো। এভাবে যদি ঘরে বসে থাকিস তাহলে সংসার কি করে চলবে বল? এই তো ভাইজান, আপনি আবার সেই পুরনো কথা শুরু করেছেন। আপনাকে কতবার বলেছি আপনার ক্ষেত আর আমার ক্ষেত আলাদা করে দিয়েন, আমাদের চাষবাস ভিন্ন হোক। শোন ভাই, ছোটবেলায় আমরা বাবা মাকে হারিয়েছি। তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তুই চাইলে আমি সম্পত্তি ভাগ করে দিতে পারি, কিন্তু তুই এখন ছোট রে, এসব দায়িত্ব নিতে পারবি না এখন। কে বলেছে আমি ছোট? আমি বিয়ে করেছি, আমার সংসার হয়েছে। তাছাড়া আপনারও তো নিজের সংসার রয়েছে। এখন কেন শুধু শুধু আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিচ্ছেন না বলুন তো? ঠিক আছে, তুই যদি তাই চাস তাহলে তাই হবে, কিন্তু তোকে একটা কথা কিন্তু বলা হয়নি। আমাদের গ্রামের এক গণক বলেছে আগামী 6 মাস নাকি প্রচুর বৃষ্টিপাত হবে, আর তাই সব ফসল আর খাবার দাবার আগে ভাগে গুছিয়ে রাখতে হবে। তা না হয় বুঝলাম আমি, যদি এরকমটা হয়েও থাকে সেটা আমি বুঝবো। আপনি আমার সম্পদ আমাকে বুঝিয়ে দিন। আমি আর একসাথে থাকতে চাচ্ছি না। তাছাড়া আমার বউও চায় না সংসার একসাথে থাকুক। ঠিক আছে, তুই যদি চাস তাহলে তাই হবে। আগামী সপ্তাহে আমরা চেয়ারম্যানের কাছে গিয়ে এই ব্যাপারটা নিয়ে কথা বলে আসব। কিন্তু একটা কথা মনে রাখিস, তুই অনেক বড় একটা ভুল করছিস। তুই এক সময় এই ভুলের মাসুল তোকে দিতে হবে, বলে দিলাম আমি। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তোমাকে দেখে মনে হচ্ছে মনটা অনেক খারাপ। কি আর বলবো বলো, নিজের ছোট ভাই যদি এমন করে কথা বলে তাহলে কেমনটা লাগে বলো? রহিম তোমাকে আবার কি বলেছে?
নিশ্চয়ই সম্পদ ভাগ করে দেবার কথা বলেছে। তোমাকেও বলিহারি যাই, ওর সম্পদ ওকে বুঝিয়ে দিতে তোমার আপত্তি কোথায়? আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কথা হচ্ছে ওর বয়স এখনো অনেক কম। ওর স্ত্রীও যথেষ্ট বুদ্ধিমতী নয়। আমি যদি এই সম্পত্তি ওকে দিয়ে দেই, তাহলে ও বিক্রি করে এগুলো নষ্ট করবে। শোনো, ওর সম্পত্তি ও কি করবে তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। তাছাড়া গ্রামে একটা বড় প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে। টানা কয়েক মাস বৃষ্টি থাকবে। আমাদেরকে আগে নিজেদের কথা ভাবতে হবে। তা তুমি একদম ঠিক কথা বলেছ। কি করে কি করব সেটাই বুঝতে পারছি না। টানা কয়েক মাস যদি বৃষ্টি হয়, তাহলে ফসল সব নষ্ট হয়ে যাবে, জমিতে পানিও থাকবে। ঈশ্বর যখন এত বড় দুর্যোগ দিয়েছেন, তিনি নিশ্চয়ই একটা উপায় বার করে দেবেন। আমাদের শুধু মনোবল ঠিক রাখতে হবে, বুঝলে? ভাবছি আগামী সপ্তাহে চেয়ারম্যানের সাথে কথা বলে এই সম্পদগুলো বুঝিয়ে দেব। আমি আর এত অপমান নিতে পারছি না। ও সম্পত্তি দিয়ে যা ইচ্ছে তাই করুক। হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকে আগেই বলেছি, ওর সম্পদ তুমি ওকে বুঝিয়ে দাও। এই ব্যাপারে আমরা একটা কথাও বলবো না। ঠিক আছে, এখন আমাকে দুটো ভাত খেতে দাও। সারাদিন পেটে একটা দানাও পড়েনি। তুমি বরং গোসল সেরে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। অমঙ্গল, অমঙ্গল, একেবারে ঘোর অমঙ্গল। গ্রামের পরিস্থিতি একদম ভালো মনে হচ্ছে না। যে কোনো সময়ে তুমুল বর্ষণ শুরু হতে পারে। ও গণক মশাই, আপনি আমাদেরকে একটা বুদ্ধি দিন। কি করে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে গ্রামের মানুষকে রক্ষা করব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তোর কপালে যা লেখা আছে না তাই হবে। তুই চাইলেও এসব থেকে নিজেকে বাঁচাতে পারবি না। তবে হ্যাঁ, এমন কিছু কর যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমে যায়। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু কি করলে ক্ষতির পরিমাণ কমবে সেটাই তো বুঝতে পারছি না। তোদেরকে প্রথমে যা কাজ করতে হবে তা হলো সব ফসল আগে থেকে মজুত রাখতে হবে। কমপক্ষে 6 মাসের খাদ্য এমন ভাবে লুকিয়ে রাখবি যেন সেখানে বর্ষার পানি না প্রবেশ করতে পারে। আর এই 6 মাস এই খাবার দিয়ে চালাতে হবে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমি আগামীকালই সমস্ত গ্রামবাসীকে এখানে আসতে বলবো। আমি এবার তবে যাই। যে কদিন এই গ্রামে এরকম বৃষ্টিপাত হবে, সে কদিন আমি অন্য কোথাও গিয়ে থাকব। এ গ্রামে আর আসব না। আমাকে তোরা বিদায় দে। ও চেয়ারম্যান সাহেব, আপনার সাথে জরুরি একটু কথা ছিল। ওহ, এখন আবার কি কথা? দেখতেই তো পাচ্ছিস আমি খুব ব্যস্ত আছি। এখন আবার আমার সাথে কথা বলতে হবে তোদের? চেয়ারম্যান সাহেব, আমরা 2 ভাই সিদ্ধান্ত নিয়েছি, জমি সম্পদ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব। এই যে তোর মতো হতচ্ছাড়া ছেলে আমি আমার জীবনে দেখিনি। যে ভাই তোকে মানুষ করলো, পড়াশোনা করালো, আর তুই কিনা সে ভাইয়ের কাছ থেকে জমি নিয়ে যেতে চাচ্ছিস? তুই তো অনেক স্বার্থপর রে। ইয়ে মানে আমি কি করব চেয়ারম্যান সাহেব? বিয়ে করেছি, নিজের সংসার হয়েছে। এখন যদি আপনি একটু সময় করে আমাকে ভাগ করে দিতেন জমিগুলো, তাহলে খুব উপকার হতো। আচ্ছা বাবা, ঠিক আছে। তোরা যখন সিদ্ধান্ত নিয়েছিস, আগামী সপ্তাহে তোদের যা কিছু আছে আমি ভাগ করে দিচ্ছি। এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। এবার তোরা বিদায় হ। যা যা, বিদায় হ। হোমা, দেখো দেখো,
কেমন বৃষ্টি শুরু হয়েছে দেখো, চারিদিকে একেবারে পানিতে ঠেকে গেছে। হ্যাঁ গো, হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আকাশের অবস্থা একদম ভালো নয়। যাক, কয়েকদিন বাড়িতে বসে বিশ্রাম নেওয়া যাবে। তুমিও বাইরে বের হইও না, আমরা ঘরে বসে অনেক আনন্দ করব। ভাইজান ভাবিরা অনেক কিছু জমিয়ে রেখেছে। তারা বলেছে আগামী 6 মাস নাকি এরকম বৃষ্টিপাত থাকবে। আমরা বরং তাই করি। এসব জমিয়ে কোনো লাভ নেই। টাকা পয়সা যা আছে সবকিছু তো আনন্দ করার জন্যই। এসব জমিয়ে রেখে লাভ কি? এর যে বরং যা আছে আমরা তা খরচ করে ফেলি। তুমি ঠিকই বলেছ, টাকা পয়সা জমিয়ে কোনো লাভ নেই। তাছাড়া এখন তো আমি আমার সব সম্পদ ভাগ করে পেয়েছি। এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। এই 6 মাস ঘরে বসে বসে কাটিয়ে দেব, কোনো কাজকর্মও করব না। হ্যাঁ গো হ্যাঁ, বিয়ের পর থেকে তোমার ভাইয়ের সঙ্গে সারা দিন জমিতে পড়ে থাকতে। ঘরে যে একটা বউ আছে, তোমার তো সে কথা মনেই থাকতো না। এই 6 মাস আমরা অনেক আনন্দ করব। তাহলে কিছু টাকা বের করে দেখি, বাজার থেকে বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসি। বর্ষার দিনে ইলিশ মাছ ভাজা খাওয়ার মজাই অন্যরকম। আরে বাহ, তুমি একেবারে আমার মনের কথাটাই বলেছো। তাহলে ইলিশ ভাজার ভুনা খিচুড়ি রান্না করি। আজ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাবো। আহ, অত ভেবো না। 6 মাস দেখতে দেখতে কেটে যাবে। এমন বৃষ্টিপাত আমি বাপের জন্মেও দেখিনি। আমরা গরিব চাষি, সাধারণ মানুষ, কৃষিকাজ করেই বেঁচে আছি। এরকম বর্ষার দিনে কাজ না করলে সংসার কি করে চলবে বলো তো? আমি বলছি কি, এবার তুমি মাছ ধরা শুরু করো। তোমার পুরনো একটা জাল আছে না? তাছাড়া তোমার বাবার একটা পুরনো নৌকাও তো আছে। নৌকাটা ঠিকঠাক করে মাছ ধরো কি। মাছ তো ধরাই যায় গিন্নি, কিন্তু গ্রামের অনেকেই তো মাছ বিক্রি করছে। সবাই যদি মাছ ধরে বিক্রি করতে থাকে তাহলে মাছ কেনার তো লোকই পাওয়া যাবে না। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? যদি তুমি মাছ নিয়ে শহরে বিক্রি করো, তাহলে তো সংসারে 2 টাকা বাড়তি উপার্জন হয়। আরে বাহ, এ তো অনেক ভালো বুদ্ধি। কিন্তু মাছ শহরে নিতে নিতেই তো সব পচে যাবে। এখান থেকে শহর তো অনেক দূরে। তাহলে আমি বরং এক কাজ করি, তুমি মাছ মেরে নিয়ে আসো, আমি মাছ ভেজে দিই। আর ভাজা মাছ শহরের মানুষ নিশ্চয়ই খুব পছন্দ করবে। দেখবে, তাহলে আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। হ্যাঁ, আমি বরং তাই করব। প্রতিদিন সকালবেলা মাছ ধরে নিয়ে আসবো, তুমি সেগুলো ভালো করে ভেজে দেবে। তারপর সেই ভাজা মাছ নিয়ে গিয়ে শহরে বিক্রি করব। একটু পরিশ্রম হয়তো বেশি হবে, কিন্তু কটা টাকার মুখ তো দেখা যাবে। একদম ঠিক কথাই বলেছো। তাহলে আর দেরি না, আগামীকাল সকালবেলায় বের হয়ে যাও। আজকে বরং পুরনো জাল আর নৌকাটা ঠিক করে ফেলো। আহ, ছোট বউ, গন্ধে একেবারে মোমো করছে। নিশ্চয়ই আজও তোরা ইলিশ ভাজা করছিস, তাই না? বলে চোখের মাথা খেয়েছিস? দেখতে পাচ্ছিস না, ইলিশ মাছ ভাজা করছি। আর ইলিশ মাছ ভাজলে তো ইলিশের গন্ধ বেরোবেই। পুঁটি মাছের গন্ধ তো নিশ্চয়ই বেরোবে না? আহ, রাগ করছিস কেন? আমি তো তোকে মন্দ কথা বলিনি, বললাম ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, একটা কথা বলতো, তোরা প্রতিদিন এত টাকা কোথায় পাস? এই যে প্রতিদিন দামি দামি মাছ মাংস রান্না করে খাচ্ছিস, এত টাকা আসছে কোথা থেকে? শোনো ভাবি, শুধু শুধু আমাদের খাবারের দিকে নজর দিও না। তুমি বরং তোমার কাজ করো কি। আরে না রে না, তোদের খাবারের দিকে নজর দেব কেন? তোর স্বামী তো ঘর থেকে বেরই হয় না। 6 মাস ধরে বৃষ্টিপাত হচ্ছে। এভাবে সারাদিন বসে না থেকে ভাইয়ের সাথে গিয়ে কাজ করলেও তো পারে। আচ্ছা বাবা, আমাদের সংসার নিয়ে তোমারও তো মাথা ব্যথা কেন? যদি যাওয়ার হয় তাহলে তো সে অন্য কোথাও কাজ করবে। তোমার স্বামীর সাথে গিয়ে কেন কাজ করবে? এমন কথা তুই বলতে পারলি? আমার স্বামী তার আপন ভাই। 2 ভাই মিলে যদি উপার্জন করে তাহলে খারাপ কিসের? শোনো, আমি তোমার মতো এত লোভী নই যে বৃষ্টির দিনেও কাজ করতে বের হতে হবে।
আমরা ঘরে বসে আনন্দ করতেই পছন্দ করছি, আর এভাবেই সময় কাটাচ্ছি, বুঝলে? শোন ভাই, একটা কথা আছে, বসে খেলে রাজভাণ্ডারও ফুরিয়ে যায়। এভাবে বসে থাকলে তোদের জমানো সব কিছু শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছিস না, তোর বড় ভাসুর শহরে গিয়ে মাছ বিক্রি করছে। ওই যে বললাম, তোমরা তো অনেক লোভী, আর তাই তো শুধু টাকা উপার্জনের চেষ্টা করো। শোনো, মাঝে মাঝে জীবনকেও একটু আরাম দিতে হয়, আর তাই তো আমি আর আমার স্বামী মিলে ঠিক করেছি কোনো কাজই করব না, এই বৃষ্টির 6 মাস ঘরে বসেই থাকবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তোদের জীবন, তোরা কি করবি তোরাই ঠিক কর। আমি বাবা কিছু বলতে যাব না। মনে রাখিস, এর ফলাফল কিন্তু একদম ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, এখন তুমি নিজের কাজ করো, কি আমাদের আর অভিশাপ দিতে হবে না। কথায় আছে না, মানুষের সুখ দেখলে অন্যের গা চলে যায়। তোমার হয়েছে এই অবস্থা, বুঝলে? মাছ নেবেন? মাছ, দামি দামি মাছ আছে, দারুণ মজার ভাজা মাছ, এমন মজার মাছ আর কেউ খায়নি কখনো। এই যে মাছওয়ালা, দেখি তোমার মাছগুলো কেমন। আরে বাবা, এ তো একেবারে টাটকা দেখছি। ভাই, এগুলো আমাদের গ্রামের নদীর মাছ। আর বলবেন না, গত 6 মাস ধরে আমাদের গ্রামে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিছুতেই থামছেই না। গ্রামের সব ফসল নষ্ট হয়ে গেছে, আমরা মাছ ধরেই জীবন চালাচ্ছি। এতদিন তো তোমাকেই খুঁজছিলাম, তুমি কি আমার হোটেলে প্রতিদিন কিছু মাছ দিতে পারবে? তাহলে আমি তোমাকে অনেক নগদ টাকা দেব। আরে বাহ, তাহলে তো খুব ভালো হয়। আমি বরং আপনার হোটেলের জন্য প্রতিদিন কিছু মাছ ভাজা নিয়ে আসবো, ওগুলো আপনি আমার কাছ থেকে কিনে নিতে পারবেন, কেমন? ওই যে কথায় বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তোমাদের গ্রামে বৃষ্টি শুরু হওয়াতে আমার হোটেলের ব্যবসা কিছুটা বেড়ে গেল। তাহলে আগামীকাল থেকে আমি আপনার হোটেলের জন্য মাছ ভাজা নিয়ে আসবো। এই ভাজা মাছ বিক্রি করেই আপনি বাড়তি টাকা উপার্জন করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তাই বরং নিয়ে এসো। গিন্নি, দারুণ একটা খুশির সংবাদ নিয়ে এলাম গো। আরে কি ব্যাপার, আমার বউয়ের চোখে পানি কেন? ও কিছু না, চোখে পোকা পড়েছে, তাই চোখে পানি চলে এসেছে। তা কি হয়েছে, আপনাকে আজ এত খুশি দেখাচ্ছে? আগে বলো তোমার কি হয়েছে। অনেক বছর ধরে আমি তোমার সাথে ঘর করছি, আমি জানি তুমি কখনোই আমার সাথে মিথ্যা কথা বলো না। আর বলবেন না, আপনার ছোট ভাইয়ের বউ ইলিশ মাছ ভাজছিল, আমি সেখানে গিয়েছিলাম, আমার সাথে অনেক দুর্ব্যবহার করলো। কেন? তোমার সাথে দুর্ব্যবহার কেন করেছে? সবকিছু খুলে বলো তো দেখি, আমি এখনই রহিমের সাথে কথা বলছি। আপনার ভাইকে কিছু বলতে হবে না, দয়া করে ওকে কিছু বলবেন না। আসলে গত কয়েকদিন ধরে দেখছি ওরা দামি দামি খাবার খাচ্ছে, তাছাড়া রহিম তো ঘর থেকে একদমই বের হচ্ছে না। আমি শুধু জানতে চেয়েছি ওরা এত টাকা কোথায় পাচ্ছে, আর তখনই ওরা খুব রেগে গেল। আহা, এসব ওদের ব্যাপার, তুমি কেন শুধু শুধু এসব ব্যাপারে কথা বলতে গিয়েছো বলো তো? ওরা যা ইচ্ছে তাই করুক, তুমি আমাদের সুসংবাদটা শোনো না আগে। ঠিকই বলেছেন, মানুষের ব্যাপারে নাক গলিয়ে কোনো লাভ নেই। তা হয়েছেটা কি, কিসের সুসংবাদ? আজকে যখন শহরে মাছ বিক্রি করছিলাম, তখন এক হোটেলওয়ালা আমাকে ডাক দিয়ে বলল তার হোটেলের জন্য নাকি প্রতিদিন অনেকগুলো ভাজা মাছ দরকার। তুমি কাল থেকে অনেকগুলো মাছ ভালো করে ভেজে দিও, দেখবে আমাদের টাকা পয়সার আর কোনো অভাব থাকবে না। সত্যি বলছেন? আরে বাহ, এই তো খুব ভালো কথা। কাল সকালবেলা আপনি বেশি বেশি করে মাছ ধরে আনবেন, তারপর সেই মাছ কেটে ভালোভাবে ভেজে দেব আমি। ঠিক আছে, তা দেখা যাবে। আমাকে একটু বিশ্রাম নিতে দাও, শরীর খুব ক্লান্ত হয়ে আছে।
গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? দেখো দেখো, কি সুন্দর রোদ উঠেছে। আমাকে আর বাইরে কাজ করতে যেতে হবে না, এবার নিজের ক্ষেতেই আমি কাজ করব গো। হ্যাঁ, খুব ভালো কথা। দেখলেন তো, 6 মাসে আমরা পরিশ্রম করে কত টাকা জমিয়ে ফেলেছি। এই টাকা দিয়ে আমরা নতুন জমি কিনবো, নতুন ঘর কিনবো। আমাদের অভাব দূর হয়ে গেছে। রহিম, এই রহিম, বাড়িতে আছিস নাকি? অত ছাড়া বাদর কোথাকার, ঘর থেকে বের হ, তোর চামড়া আমি তুলে নেব। চেয়ারম্যান সাহেব, কি হয়েছে? আপনি এভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে? দাঁড়া দাঁড়া, আগে তোর গুণধর ভাইকে ঘর থেকে বের হতে দে, তারপর বলছি কেন আমি এত চিৎকার করছি। আরে চেয়ারম্যান সাহেব যে, এই সকাল সকাল আপনি আমাদের বাড়িতে? আমি তো আপনাকে বলেই দিয়েছি আমার আরো কিছুদিন সময় লাগবে, আর আমি আপনার সব টাকা শোধ করে দেব, কোনো চিন্তা করবেন না। কিরে রহিম, চেয়ারম্যান সাহেব কিসের কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের টাকা শোধ করার কথা বলছিস তুই? বলতো। কিসের টাকা বুঝতে পারছিস না? তোর ভাই সব জমি বন্ধক রেখে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে। এই টাকা এখন শোধ করছে না। আমি কিন্তু ওকে আর কোনো জমিতে চাষবাস করতে দেব না। আমার টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দিতে বল। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই জমির টাকা দিয়ে তাহলে ও গত কয়েক মাস দামি দামি খাবার খেয়েছে? আমি তো ভাবতেই পারছি না এসব। কত বড় অপদার্থ একবার চিন্তা করে দেখ। জমি থেকে ঋণ নিয়ে বসে বসে খেয়েছে, বউ নিয়ে আনন্দ ফুর্তি করেছে, আর এখন কি না টাকা শোধ করার বেলায় শোধ করছে না। আমরা সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার বড় ভাসুর আর তার বউ দুজনে মিলে কষ্ট করে টাকা রোজগার করছিল, আর তখন কিনা আমরা আনন্দ ফুর্তি করেছি, জমানো সব টাকা নষ্ট করেছি। আর তাই তো আজকে আমাদের এমন একটা দিন দেখতে হলো। আমার এত কথা বলার সময় নেই, আর আমি 1 মাসের মধ্যে আমার সমস্ত টাকা চাই। সমস্ত টাকা শোধ করবি, তা না হলে তোর সব জমি আমি দখল করে নেব। ভাইজান, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনার কাছ থেকে সমস্ত জমি নিয়ে নেওয়া আমার ঠিক হয়নি, তাই তো আমার জীবনে এমন দুঃসময় এসেছে। আমি তোমার বউকে অনেক সাবধান করেছিলাম, এভাবে অযথা টাকা নষ্ট করো না। আমার তো কোনো কথাই শোনোনি, বরং আমার সাথে দুর্ব্যবহার করেছো। আমরা সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। এইভাবে টাকা অপচয় করা আমার একদম উচিত হয়নি। এতগুলো টাকা শোধ করার একটাই উপায় আছে, শহরে গিয়ে তুই মাছ ভাজা বিক্রি কর। আমি গত 6 মাস ধরে মাছ ভাজা বিক্রি করে অনেকগুলো টাকা জমিয়ে ফেলেছি। এছাড়া আর কোনো উপায় নেই, বুঝলি? আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমি আগামীকাল ভোরবেলা থেকে মাছ ধরবো, তারপর আমার স্ত্রী সেগুলো ভেজে দেবে। আমি শহরে গিয়ে বাড়তি কিছু টাকা উপার্জন করব।